আমাদের সংস্থার নাম বারাসাত অনুবাদ। এটি 14 বছর পূর্ণ হবে এই বছরের জুন মাসে, 10ই জুন। আর আমরা সাংস্কৃতিক কর্মী এবং শব্দ শ্রমিক। আমাদের সঙ্গে যারা আছেন কবি, সাহিত্যিক, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, আমাদের এই যে সংস্থা তার মধ্যে সবাই আছেন। আমাদের মূল উদ্দেশ্য যেটা, যে শুধু আমরা মঞ্চে গিয়ে আবৃত্তি করছি, আমাদের উপস্থাপনা বা প্রতিভা প্রকাশ করবার জন্য যে উপস্থিত হচ্ছি তা নয়। আমরা প্রত্যেকের সঙ্গে, প্রত্যেকটি মানুষের সঙ্গে আমাদের একটা মনের মানে কি বলবো, মনের যাতে সংযোগ ঘটে সেইটার চেষ্টা আমরা করছি। আমাদের পরবর্তীকালে যেটা ইচ্ছে আছে, যে আমরা যদি কোনো সেবামূলক কাজের মধ্যে যুক্ত হতে পারি, এবং আমাদের সংস্থার ইচ্ছে আছে যে কিছু দুস্থ মানুষকে তাদের শ্রম দিয়ে তারা যদি কিছু মানে রোজগার করতে পারে, স্বনির্ভর গোষ্ঠী, এরকম কিছু একটা করার আমাদের উদ্দেশ্য আছে। যদিও ওটা খুবই সুদূর প্রসারী ব্যাপার, এবং আমরা আমাদের যে সংস্থা খুবই দরিদ্র সংস্থা, আমরা নিজেরা আমাদের নিজেদের চাঁদা দিয়ে সবটা চালাই। এর মধ্যে আমরা একটা বইমেলা করতে পারি, 3 দিনের বইমেলা, যেটা গত বছর আমরা 1 দিনের বইমেলা করেছিলাম। সেটা এক্সপেরিমেন্টাল হয়েছিল, এবার আমরা সাহস নিয়ে 3 দিন করেছি, এবং সেখানে আমরা ভীষণভাবে সফল। এই আমাদের সঙ্গে বহু প্রকাশনা যুক্ত ছিল, লিটল ম্যাগাজিন যুক্ত ছিল। আমাদের উদ্দেশ্য এটা করার যে লিটল ম্যাগাজিনগুলোকে আমরা যুক্ত করার, এবং তাদের সাহিত্য, যে তাদের লড়াই সাহিত্য নিয়ে, সেই লড়াইটাকে যাতে তারা জারি রাখতে পারে। এবং এই লিটল ম্যাগাজিনের যারা সম্পাদক আছেন তাদের তো ধরুন এই লিটল ম্যাগাজিনের মাধ্যমেও তাদের পরিবারের সংস্থান হয়, সেই জায়গাটা খুবই মানে খারাপ অবস্থায় আছে। সেই জায়গাটাকে যদি তুলে আনতে পারি, আমরা খুব সাধ্য কম, আমাদের প্রচুর সাধ আছে, চেষ্টা করছি, মানে জানি না কত দূর পারবো। আর আমাদের সঙ্গে যারা আছে প্রত্যেকেই খুবই সংস্কৃতিবান, এবং এই সময়ে দাঁড়িয়ে তারা যে এখন যে খুব অবক্ষয়ের সময়, এই সময়টা দাঁড়িয়ে তারা প্রতিবাদে আছে, প্রতিরোধে আছে। তার পাশাপাশি আমরা এটা করছি, এবং এইটা আমাদের যেটা ইচ্ছা, আরো খুব শিশু যারা আছে, শিশু মনকে আরো সুন্দর করা, আরো সমৃদ্ধ করা, এই সময়ে দাঁড়িয়ে, এই অবক্ষয়ের সময়ে দাঁড়িয়ে যাতে তারা প্রভাবিত না হতে পারে, সেই ইচ্ছাটাও আমাদের আছে। আমাদের কর্মসূচি নিচ্ছি আমরা আস্তে আস্তে, ধীরে ধীরে। 14 বছর হয়েছে বটে, কিন্তু এখনো খুব শিশু জায়গাতে আছি। আর এই জেলায় আমাদের একটু সংস্কৃতিবান মানুষদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য আমাদের প্রথম পদক্ষেপ বর্ধমান। বারবার বলছিলাম তখন, বর্ধমান এত বর্ধিষ্ণু জায়গা, এত সমৃদ্ধ জায়গা, এখানকার মানুষজন, আমরা এই জন্য বর্ধমানকেই বেছেছি। এবং আমাদের সঙ্গে যেহেতু আমাদের বন্ধু এরা আছেন, মহাশ্বেতা শিখাদি আছেন, ইন্দ্রজিৎ রায় আছেন, এবং পাশাপাশি শুভ প্রসাদ নন্দী মজুমদারও আমাদের সঙ্গে থাকেন, আমাদের অনুষ্ঠানগুলোতে আসেন। তো এনারা আছেন আমাদের সঙ্গে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক ছিলেন সুদিন চট্টোপাধ্যায়, আছেন চন্দন সেন নাট্যকার, এবং কবি সব্যসাচী দেব, এরাও আমাদের সঙ্গে আছেন। প্রথম দিকে আমরা এদের খুবই সাহায্য পেয়েছি। সুদিন চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে সবসময় থাকেন, বারাসাতে সবসময় থাকেন, এত দূরে আসতে পারবেন না, সেই জন্য আসেননি। তো এইভাবে এগোচ্ছি, আমরা চেষ্টা করছি। জানি না কতটা আমাদের সামনের পথটা কতটা সুগম হবে। অনেক লড়াই করেই এগোতে হয়, অনেক বাধাও আছে, এবং খুব ছোট যেহেতু জেলা ভিত্তিক আমাদের সংস্থা, সেই জন্য আমরা যে অনুষ্ঠানগুলো করি সেইখানে অনেকেই হয়তো ভাবে খুব ছোট সংস্থা, যাব না, বিশাল জাঁকজমক করে হয় না, বিশাল অনেক মানে আমরা যাকে তথাকথিত প্রতিষ্ঠিত বা যারা খুব আলোকিত, সেই মানুষজনকে এনে আমরা অনুষ্ঠানগুলোকে করতে পারি না। যেটা এখন একেবারে চরিত্র হয়েছে, যে এই মানুষগুলো না থাকলে সেটা কুলীনতা পেল না, কৌলিন্য পাচ্ছে না, সেই জায়গাটাই আমরা হয়তো দিতে পারছি না। কিন্তু আমরা যে মানুষগুলো এতদিন আমাদের একভাবে আমাদের সমৃদ্ধ করেছেন, সেই মানুষদের এনে
আমরা চাইছি মানুষ সমৃদ্ধ হোক, অবক্ষয়ের হাত থেকে মুক্তি পাক, এবং আমরা আরো বেঁধে বেঁধে থাকি প্রত্যেক জেলার সঙ্গে, প্রত্যেকটি মানুষ সংস্কৃতিবান মানুষ, এইটা চাওয়া। আমার নাম শম্পা গুপ্ত। আমি একটু লেখালেখি করি, একটু আবৃত্তি করি, আর ছোট্ট সংস্থায় চাকরি করি। এই সংস্থার আমি এখানে আমার স্কুল আছে, আমি শেখাই, আর এই সংস্থার কর্ণধার। ধন্যবাদ। কিছু একটা বুঝে আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি এই অনুষ্ঠানটা, এবং আমার উপর যে গুরু দায়িত্ব এটা উদ্বোধন করা। তা আমরা অত্যন্ত গর্বিত বর্ধমানবাসী হিসাবে যে ওনারা আমাদেরকে সম্মানিত করেছেন, যে বারাসতের একটি সংস্থা, তারা বারাসত থেকে সুদূর বর্ধমানে এসে, যে বর্ধমানের একটা সাংস্কৃতিক ঐতিহ্য আছে। আমি এইমাত্র দেবেশকে বলছিলাম যে এই বর্ধমান যে উৎসব হলো, একটি পত্রিকা বেরিয়েছে, সেখানে দেবেশের একটি লেখা রয়েছে বর্ধমানে বিদ্যাসুন্দর বা এই ধরনের কিছু, আমি সেটা পড়ছিলাম, এবং সেখান থেকে বর্ধমানের রাজরাজাদের রানীদের আমল থেকে সাংস্কৃতিক যে পরম্পরা তারও আগে ছিল, এবং সাংস্কৃতিক দিক থেকে আমরা সকলেই জানেন যে ধ্রুবতারা যোশী বিখ্যাত সঙ্গীত শিল্পী এবং ক্লাসিক্যাল যে শিল্পী, তিনি আমাদের বর্ধমান ইউনিভার্সিটির রাজবাড়িতেই ছিলেন, তারা মৃত্যু সেখানে কেটেছে। সর্বতই বর্ধমানের একটা সাংস্কৃতিক ঐতিহ্য আছে, এবং আমরা সত্যি আমি আরেকবার ওনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাবো যে ওনারা প্রথম বারাসতে বা উত্তর 24 পরগনার বাইরে বর্ধমানকে বেছে নিয়েছেন একটি অনুষ্ঠান করার জন্য। এবং এই অনুষ্ঠানে যে সাংস্কৃতিক কর্মী যারা জড়ো হয়েছে, বিশেষ করে তাদের উদ্দেশ্যে আজকের দিন আমার অনেক কিছু অনেকের বলার আছে। আমরা এমন একটা সময় এসে উপস্থিত হচ্ছি বা মানে গ্র্যাজুয়ালি আমরা জাত পাত, ধর্মীয় মৌলবাদ, সাম্প্রদায়িকতা, এই সমস্ত কিছু যেন মনে হচ্ছে আমাদেরকে গিলে খাবে। কিছুদিন আগে কলকাতা হাইকোর্টের একটা জাজ বলেছিলেন সুড়ঙ্গের শেষে কি আলো দেখতে পাবো। তা আমাদেরও মাঝে মাঝে মনে হয়, হতাশা হয় যে এইসব থেকে কি আমরা বেরোতে পারবো না। তা অন্তত আমার মনে হয় সাংস্কৃতিক কর্মীরা এই ঘন অন্ধকারের মধ্যেও একটি মাতৃ প্রদীপ তারা অন্তত জ্বালাতে পারবে, এই আশা ভরসা আমার আছে, সেই জন্যই এখানে আসা। রয়েছেন আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক শ্রদ্ধেয় ডক্টর ষোড়শী মোহন দা, বিশিষ্ট নাট্যকর্মী ললিত কোনার, আমার বন্ধু বাচিক শিল্পী দেবেশ ঠাকুর, বিশিষ্ট শিল্পী শিবপ্রসাদ নন্দী মজুমদার এবং ইন্দ্রজিৎ বাবু, বারাসত থেকে এসেছেন অনুবাকের শম্পা ম্যাডাম এবং তার সহযোগীরা, এবং আজকের এই অনুষ্ঠানে যারা এসেছেন তাদের সকলকেই প্রথমে আমি আমার অভিনন্দন জ্ঞাপন করে শ্রদ্ধা জানিয়ে ছোট্ট কবিতা পাঠ করে আমার কথা শেষ করব। আমার বিশ্বাস পৃথিবীতে দুর্লভতম সম্পর্কই বন্ধুত্ব। ঝড়ের ঝাপটা কিংবা ধুলোর ঝড় অনায়াসে মলিন করে তাকে। ব্যতিক্রমের কথাও মানি সহস্রাব্দের দুর্লভ কোন জ্যোতিষ্ক মণ্ডলীর অবস্থানের মতোই। সবচেয়ে কঠিন নিজের বন্ধু নিজে হওয়া, অথচ ওখানেই সঠিক মেলে আনন্দের দুর্লভ চাবিকাঠি। নমস্কার। তো যেটা করলো সেটা ভালো লাগলো আমাদের। ভালো লাগার কারণটা কি, এইটা একটা গুরুত্বপূর্ণ কথা। শিল্প বা সংস্কৃতি বা কিছু ভালো লাগবে কেন, কিসের ব্যাপার, এটাকে কেনই বা আমাদেরকে বেশি স্পর্শ করে। এবং শিল্পী সাহিত্যিকরা দলমত নির্বিশেষে সকলের কাছে খুব সফট টার্গেট হয়। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সফট টার্গেট হয়। মানে এত লোক মিছিলে হেঁটেছে আরজি করের ঘটনাতে, কিন্তু বলে দেওয়া হলো যে অমুক শিল্পীকে আর এখানে আমরা মঞ্চে গান গাইতে দেবো না। ওই অমুক কি বলে মানুষ হেঁটেছিলেন সেই ব্যাপার না। আসলে শিল্পীরা বা সংস্কৃতির মানুষেরা বা কবিরা
তারা যে কাজটা করেন সেটা নিজের সময়ের থেকে অনেক সামনের দিকে চলে যান, অনেকখানি এগিয়ে যান। এইটাই একটা ভয়ের কারণ। তার কবিতার মূল বিষয়টা কি? প্রথমে ভাগ করবো দুটো দিকে, একটা হচ্ছে আর্ট, তার পিছনে হচ্ছে শিল্প। আর শিল্পের কি জিনিসটা মূল, তাকে বলে নান্দনিকতা। নন্দন মানে কি? যা কিছু সুন্দর, যা কিছু সুন্দর তাই নন্দন। আর একটা হচ্ছে কমিটমেন্ট, যেটা ষোড়শী মোহন দাস বলছিলেন যে কমিটমেন্ট, কবিতার একটা কমিটমেন্টও থাকে। আমি সমাজে বাস করি, যে বেশ সুন্দর প্রেমের কবিতা লিখবো, মিষ্টি মিষ্টি লিখবো, বসন্তের গান গাইবো, কিন্তু যখন দেখবো মরণ উৎসব চলছে কোথাও না কোথাও, তখন আমি লিখবো না, চুপ করে থাকতে হবে আমাকে। এবং যে কবি এই কথা লেখে তিনি কবি নন। যখন আমি নাম করে বলছি, কোন এক কবি ধর্মান্তরিত হয়েছিলেন পরে, যখন বলা হলো বকুই বলে একটা জায়গাতে 11টা মানুষকে পুড়িয়ে মারা হয়েছে, বাড়িগুলো দাও দাও করে জ্বলছে, এই ব্যাপারে কিছু বলুন। চুপ করুন, আমি এখন কাকি রাগ আলাপ করবো। নামটা উল্লেখ করলাম না। যিনি প্রথমে কাকি রাগ আলাপ করেন, তিনি আর যাই হন, তিনি শিল্পী হতে পারেন না। মানুষের কোকিলের মধুর স্বর আছে, রূপ নেই। ময়ূরের রূপ আছে, কিন্তু সুন্দর কণ্ঠস্বর নেই। সন্ন্যাসীর সন্তুষ্টি আছে, সংসার নেই। আমাদের সংসার আছে, কিন্তু সন্তুষ্টি নেই। এই নেই বলি নাচ, গান, অভিনয়, আবৃত্তি, খেলাধুলো এসবের প্রতি আমাদের চিরন্তন আগ্রহ। মানুষ বাঘ ও সিংহের মতো দাঁত ও নখ পায়নি, ঈগলের মতো দৃষ্টি পায়নি, হরিণের মতো গতি পায়নি, গন্ডারের মতো চামড়া পায়নি, কেউটে সাপের মতো বিষ পায়নি, শকুনের মতো ডানা পায়নি। কিন্তু কি পেয়েছে? পেয়েছে সৌন্দর্য, ছন্দ, ব্যঞ্জনা, এবং তাতেই তার বিশ্ব বিজয়। যে কথাটা এক রাজামশাইয়ের হঠাৎ খেয়াল হলো যে তিনি কবিতার প্রতিযোগিতা করবেন। চারদিকে ঢেরা বেজে গেল, অমুক দিন অমুক সময়ে কবিতার প্রতিযোগিতা হবে এবং দলে দলে সব যোগদান করুন। রাজামশাই নিজে বিচারক হয়ে থাকবেন। যথাসময়ে নির্দিষ্ট দিনে কবিতার প্রতিযোগিতা শুরু হলো। সকাল থেকে শুরু হয়েছে, একজন আসছি যাচ্ছি, সকাল হলো, দুপুর হলো, শেষকালে যে ব্যক্তিটি এলো সেটা ধুতি পড়া, এসে বললো বলো কি বলবে? বলে বিড়াল দুধ খাচ্ছে। বলবে তারপর? বলে তারপর তো নেই হুজুর, তারপর নেই। কবিতা, এটা কবিতা? বলে হ্যাঁ হুজুর। কি করে কবিতা হলো? কেন হবে না হুজুর? আরে বাবা, কবিতা যদি হবে তাহলে তো চরণ থাকবে, এ চরণ কোথায়? কিন্তু কেন হুজুর? বিড়াল, বিড়ালে 4টে চরণ। আরে বাবা, আচ্ছা ঠিক আছে, তাই যদি হলো তাহলে তার রস কোথায়? যদি কবিতা হবে তার তো একটা রস থাকবে, কিন্তু কেন হুজুর? বিড়াল দুধ খাচ্ছে, দুধের মধ্যেই রস আছে। রাজা তো আরো রেগে গেল। তারপরে শেষে বললো ঠিক আছে, তাই না হয় হলো, সব হলো, কিন্তু এর অর্থ কোথায়? তখন পরে যেন বলছে হুজুর, অর্থ কোথায় পাবো হুজুর? অর্থের জন্যই তো আমার এখানে আসা, কিন্তু আমরা কবিতার অর্থের জন্য আসি না। এর কি অর্থ? কোনো অর্থ পাবার লোভে আসি না, এর কি অর্থ জানার জন্যই আমরা এখানে আসি। ভালো থাকবেন, ভালো রাখবেন। হাত ধরতে পারো, আমি হাত বাড়িয়ে দিলাম। আজকেও সঙ্গে আছি, সেদিনও সঙ্গে ছিলাম। যুগ্ম চলার মাঝে বাদলের বাদল বাজে। যদি চাও ভালোবাসা, আমি প্রেম বিলিয়ে দিলাম। কাল থেকে কালান্তরে আমরাই সভ্যতার রথ। যখনই পৃথিবী কাঁদে, গর্জে ওঠে নারীর শপথ। সেই আদিম যুগে কোনো এক আদিম নারী ফল খেয়ে বীজটিকে রোপণ করেছিল মাটিতে। সেই রমণী কৃষির উদ্ভাবক। লতা, গুল্ম, এলামাটি দিয়ে আলতামিরা থেকে ভীমবেটকার গুহা গাত্রে প্রথম যে ছবি এঁকেছিল, সেও নারী।
ঈশ্বরের নির্মম উপদেশকে অগ্রাহ্য করে প্রথম যে জ্ঞান বৃক্ষের ফল খেয়েছিল সেই ঈদ কিংবা হাওয়া আমার জননী, আমাকে অগ্রাহ্য করার সাহস তোমার আছে? আমরা ছিলাম, আছি, যতদিন বিশ্ব বেঁচে আছে, পৃথিবীর চাবিকাঠি মনে রেখো আমাদের কাছে। আমি অপালা, লোপামুদ্রা, বিশ্ববারা, ইন্দ্রাণী, ঘোষা। বেদ রচনার ক্ষেত্রে আমরা সরস্বতীর বর কন্যা। আমি মৈত্রী, আমার স্বামী যাজ্ঞ বলবো আমাকে রত্নালঙ্কার। যেটুকু প্রাপ্য আমার দিতেই হবে, ভাগ নেব বিষাদার সুগৌরবে। পুরুষ যখন রুদ্র, তীব্র, প্রলয়, সেই কালে বেদে আমি হৈমবতী, মহেশ্বর, আর মহেশ্বরী তখন হিমালয় মেনকার আদরের কন্যা। হিংসায় উন্মত্ত পৃথ্বীতে তিনি দুর্গা, তিনি কালী, আবার উপবাসী ভোলানাথের জন্য তিনি অন্নপূর্ণা। যেটুকু প্রাপ্য আমার দিতেই হবে আজকে বা কাল, আমরাই রাত্রি যেন, আমরাই উদার সকাল। সময়ের প্রয়োজনে একদিন আমরা ছিলাম সীতা, সময়ের প্রয়োজনে একদিন আমরা ছিলাম সীতা। প্রজা পালনের নামে আমাদের বারবার সতীত্বের অগ্নি পরীক্ষা দিতে হয়েছে। আবার আমি সেই বালি পত্নী তারা, অন্যায়ভাবে আমার স্বামীকে হত্যা করার জন্য আমি রামচন্দ্রকে অভিশাপ দিতেও কুণ্ঠিত হইনি। যুগে যুগে, কালে কালে গর্জে উঠেছি। অনেক হলো অহল্যা আর থাকবে না কো পাথর হয়ে, লজ্জা ঘৃণা কমনীয়তার আদর্শতে কাতর হয়ে। একটি নারী যে একা সাম্রাজ্য ধ্বংস করতে পারে, যেমন ক্লিওপেট্রা, যেমন হেলেন। স্বামীর জীবন দেবতাদের কাছ থেকে কেড়ে আনতে আমি বেহুলা। আবার আমি বিশ্বরাজের প্রেমে শ্রীমতী রাধা রানী, কখনো ব্রজেশ্বরী, কখনো বাসুলী। আমি চিত্তাঙ্গদা, রাজেন্দ্র নন্দিনী। আমি বৌদ্ধ ভিক্ষুণী, আম্রপালি। বেদনায় কাঁদে চলে, ক্রোধে প্রেম অভিমানী, ঘৃণাদেশ উপেক্ষাতে নারী বাঁচতে জানে।